কোনো ভয়েস অন মি। একটা বিশৃঙ্খলা থেকে একটা সভ্যতা কিভাবে গড়ে ওঠে, এর জন্য ঠিক কি লাগে? চলুন এই প্রশ্নটার উত্তর খুঁজতে প্রায় ২৫০০ বছর পেছনে ফিরে যাই। তখন একটা বিশাল সাম্রাজ্য ছিল বটে, কিন্তু সাধারণ মানুষের জীবন ছিল খুবই কষ্টের। আর ঠিক এমনই এক পরিস্থিতিতে একজন মানুষ উঠে দাঁড়িয়েছিলেন। তিনি নিজে কিন্তু রাজা ছিলেন না, কিন্তু তিনিই তৈরি করেছিলেন এক নতুন রাজবংশ। ভাবুন তো, এই কথাটা কে বলেছিলেন? ইনি হলেন বিষ্ণুগুপ্ত। আমরা অবশ্য তাকে চাণক্য বা কৌটিল্য নামেই বেশি চিনি। কেন এমন প্রতিজ্ঞা? কারণটা ছিল এক চরম অপমান। নন্দ রাজার দরবারে তাকে তার চেহারার জন্য অপমান করা হয়েছিল। কিন্তু এটা শুধু ব্যক্তিগত প্রতিশোধের গল্প নয়, না, একদমই না। এটা ছিল একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার প্রথম ধাপ। তাহলে চলুন এই গল্পটার আরও গভীরে যাই, দেখি কিভাবে একটা ব্যক্তিগত অপমান একটা গোটা সাম্রাজ্যকে নতুন করে গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ালো। একটা কিংবদন্তি আছে জানেন, বলা হয় কৌটিল্য যখন জন্মান তার মুখে নাকি সবগুলো দাঁত ছিল। এটা ছিল ভবিষ্যৎ রাজার লক্ষণ, কিন্তু তার বাবা মা সে দাঁতগুলো তুলে ফেলেছিলেন। তো কি হলো? তিনি নিজে রাজা হলেন না ঠিকই, কিন্তু রাজা তৈরি করার পথটা বেছে নিলেন। আর সেই পথেই তিনি তার সেই শিষ্যকে খুঁজে পেয়েছিলেন। হ্যাঁ, চন্দ্রগুপ্ত, এক সাধারণ বালক, যার মধ্যে তিনি দেখেছিলেন ভবিষ্যতের এক মহান নেতার ছায়া। আচ্ছা, এই গল্পটা কিন্তু দারুণ মজার। প্রথম দিকে চাণক্য আর চন্দ্রগুপ্ত বারবার হেরে যাচ্ছিলেন, কিছুতেই সফল হতে পারছিলেন না। তো একদিন তিনি দেখলেন এক মা তার ছেলেকে বকছেন। কেন? কারণ ছেলেটা গরম খাবারের থালার ঠিক মাঝখান থেকে খাওয়া শুরু করে হাত পুড়িয়ে ফেলেছে। আর ব্যাস, এই ছোট্ট একটা ঘটনা দেখেই চাণক্য তার মস্ত বড় ভুলটা ধরে ফেললেন। তিনি বুঝলেন শক্তিশালী সাম্রাজ্যকে সরাসরি তার কেন্দ্রে আঘাত করলে হবে না, আক্রমণ করতে হবে চারপাশ থেকে, মানে এর দুর্বল জায়গাগুলো থেকে। ভাবা যায় এত সাধারণ একটা ঘটনা থেকে এত বড় একটা রণকৌশল শেখা। তো চাণক্যের ব্যক্তিগত গল্প তো আমরা শুনলাম, এবার চলুন সেই মূল সমস্যাটার দিকে নজর দিই, যেটা তিনি সমাধান করতে চেয়েছিলেন। আর সেটা ছিল এক বিশৃঙ্খল অরাজক সমাজ। এই যে মাৎস্য ন্যায়, এই ধারণাটাই ছিল কৌটিল্যের রাষ্ট্রচিন্তার একেবারে কেন্দ্রে। মানে তিনি বিশ্বাস করতেন যে যদি কোনো আইন বা শাসক না থাকে, তাহলে মানুষ ঠিক মাছের জগতের মতোই আচরণ করবে। বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, শক্তিশালী মানুষও দুর্বলকে শেষ করে দেবে। সবাই শুধু নিজের স্বার্থ দেখবে, অন্যের ক্ষতি করতেও ভাববে না। আর ঠিক এই কারণেই একটা শক্তিশালী রাষ্ট্র আর কড়া আইনের প্রয়োজন, না হলে পুরোটাই ভেঙে পড়বে। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, এই যে বিশৃঙ্খলা, এখান থেকে বেরোনোর উপায়টা কি? কিভাবে একটা স্থিতিশীল রাষ্ট্র গড়া সম্ভব? চাণক্যের কাছে একটাই উত্তর ছিল, একজন আদর্শ শাসক, এমন একজন যিনি এই সব কিছু সামলাতে পারবেন। আসলে অর্থশাস্ত্র বইটার মূল কথাই কিন্তু নেতৃত্ব নিয়ে। কৌটিল্য মনে করতেন ভালো শাসক আকাশ থেকে পড়ে না বা জন্ম নিলেই হয় না, তাকে তৈরি করতে হয়। আর এই যে তৈরির প্রক্রিয়া, এটাই ছিল সবচেয়ে জরুরি। আর সে তৈরির লক্ষ্যটা কী ছিল? একজন জিতেন্দ্রীয় রাজা তৈরি করা। জিতেন্দ্রীয় মানে কি? মানে যিনি নিজের ইন্দ্রিয়কে জয় করেছেন, নিজের ওপর যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। কৌটিল্যের যুক্তিটা খুব সহজ ছিল, যে রাজা নিজের মনকেই শাসন করতে পারে না, সে একটা গোটা সাম্রাজ্যকে শাসন করবে কি করে? তাই রাজার প্রথম আর প্রধান কাজই হল আত্মনিয়ন্ত্রণ। আর এই আত্মনিয়ন্ত্রণ মানে হল ভেতরের ৬টা শত্রুকে জয় করা। কৌটিল্য বলতেন বাইরের শত্রুর চেয়ে ওই ভেতরের শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর। কেন? কারণ এগুলো একজন শাসকের বিচার বুদ্ধি নষ্ট করে দেয়, তাকে ভুল পথে নিয়ে যায়। এই ৬টা দুর্বলতা যে কোনো শাসককে ভেতর থেকে একেবারে শেষ করে দিতে পারে। এই যেমন ধরুন, এই তুলনাটা দেখুন, এটা কিন্তু চাণক্যের চিন্তার গভীরতাটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। তিনি শুধু বলেননি যে ক্রোধ খারাপ আর লোভ খারাপ, তিনি তুলনা করে দেখিয়েছেন। তার মতে একজন ক্রোধী রাজার পরিণতি হয় সবচেয়ে অসম্মানজনক। কেন? কারণ তাকে হয়তো নিজের প্রজাদের হাতেই মরতে হয়। অন্যদিকে লোভও খুব বিপজ্জনক, কিন্তু সেটা হয়তো ক্রোধের মতো এতটা সর্বনাশা নয়। আমরা তো ভাবি রাজাদের জীবন মানেই আরাম আর বিলাসিতা, তাই না? চাণক্য এই ধারণাটা এক্কেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। তিনি রাজার জন্য যে রুটিন তৈরি করেছিলেন, সেটা দেখলে মাথা ঘুরে যাবে। সারা দিনে ঘুম মাত্র ৪.৫ ঘণ্টা,
আসলে তার কাছে রাজত্ব কোনো ভোগ করা জিনিস ছিল না, এটা ছিল এক কঠিন দায়িত্ব, একটা মিশন। তো আদর্শ রাজা তো তৈরি হলো, কিন্তু রাষ্ট্রটা চলবে কিভাবে? এখানেই চাণক্য নিয়ে এলেন তার বিখ্যাত সপ্তাঙ্গ তত্ত্ব। তিনি রাষ্ট্রকে একটা জীবন্ত দেহের সাথে তুলনা করেছেন, আর সেই দেহের নাকি 7টা জরুরি অঙ্গ আছে। এই যে 7টা অঙ্গ, এরা কিন্তু একে অপরের উপর পুরোপুরি নির্ভরশীল। যেমন ধরুন, রাজা যদি হন রাষ্ট্রের মাথা বা মস্তিষ্ক, তাহলে মন্ত্রীরা হলেন তার চোখ, কান আর হাত। রাজকোষ বা ট্রেজারি হলো তার প্রাণশক্তি। এর যে কোনো একটা যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে কিন্তু পুরো রাষ্ট্রটাই অসুস্থ হয়ে পড়বে, ভেঙে পড়বে। আচ্ছা, এই সংখ্যাটা একবার দেখুন, 800-র পাশে 1, 800:1। এটা কি জানেন? এটা ছিল মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে বেশি আর সবচেয়ে কম বেতনের সরকারি কর্মকর্তাদের বেতনের পার্থক্য। অবিশ্বাস্য, তাই না? কিন্তু কেন এত পার্থক্য? এর পেছনের কারণটা কিন্তু খুবই বাস্তবসম্মত। চাণক্যের যুক্তি ছিল, রাষ্ট্রের যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তাদের এত বেশি বেতন দাও যাতে তাদের কোনো লোভ না থাকে, যাতে কোনো শত্রু দেশ টাকা দিয়ে তাদের কিনে নিতে না পারে। এটা ছিল আসলে রাষ্ট্রীয় নিরাপত্তার একটা অসাধারণ কৌশল। আরেকটা দারুণ আধুনিক নীতির কথা বলি। চাণক্য বলছেন, যদি কারোর সম্পত্তি চুরি যায় আর রাষ্ট্র সেটা উদ্ধার করতে না পারে, তাহলে রাজকোষ থেকে সেই ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে হবে। ভাবুন তো একবার, এর মানে হল নাগরিককে সুরক্ষা দিতে না পারলে সেই দায় রাষ্ট্রের। এমন একটা নীতি কিন্তু আজকের দিনেও অনেক দেশে ঠিকমতো চালু নেই। আচ্ছা, এবার আসা যাক অর্থশাস্ত্রের সবচেয়ে রোমাঞ্চকর আর সম্ভবত সবচেয়ে বিতর্কিত অংশে। হ্যাঁ, গুপ্তচর ব্যবস্থার কথা বলছি। এমন এক জাল যা রাষ্ট্রের কোনায় কোনায় ছড়িয়েছিল। এই তালিকাটা একবার দেখুন। সন্ন্যাসী, বণিক, শিল্পী, জ্যোতিষী, পাচক। না, এটা কোনো সাধারণ পেশার তালিকা নয়। এগুলো ছিল চাণক্যের গুপ্তচরদের ছদ্মবেশ। সমাজের এমন কোনো স্তর ছিল না যেখানে রাষ্ট্রের চোখ আর কান ছিল না। আর প্রত্যেকটা ছদ্মবেশের পেছনে একটা নির্দিষ্ট কারণ ছিল, যাতে সমাজের সব খবর, একেবারে ভেতরের খবর, সরাসরি রাজার কাছে পৌঁছায়। আর শুধু গুপ্তচর রাখাই নয়, তাদের তথ্য পাঠানোর পদ্ধতিটাও ছিল অবাক করার মতো, একেবারে আজকের দিনের মতো। মানে, একজন গুপ্তচর তথ্য সংগ্রহ করে দিত তার ওপরের একজনকে, কিন্তু তারা একে অপরকে চিনত না। সেই তথ্য আবার আরেকজনের হাত ঘুরে সাংকেতিক ভাষায় রাজার কাছে যেত। এই ব্যবস্থাকে আজকাল বলা হয় কম্পার্টমেন্টালাইজেশন, যা সব বড় বড় গোয়েন্দা সংস্থা ব্যবহার করে। এর সুবিধা কি? একজন যদি ধরাও পড়ে, পুরো নেটওয়ার্কটা কিন্তু সুরক্ষিত থাকে, কেউ কারোর পরিচয় জানে না। তাহলে এত সব কিছুর পর প্রশ্নটা এসেই যায়, 2500 বছর আগের একটা বই, তার নীতি আজকের এই আধুনিক বিশ্বে কতটা প্রাসঙ্গিক? দেখুন, চাণক্যের অর্থশাস্ত্র কিন্তু আমাদের কিছু চিরকালের প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যেমন নিরাপত্তা বনাম স্বাধীনতা অথবা বাস্তববাদ বনাম নৈতিকতা। একটা স্থিতিশীল রাষ্ট্র গড়তে ঠিক কতটা নিয়ন্ত্রণের প্রয়োজন, আর সেই নিয়ন্ত্রণের শেষ সীমাই বা কোথায়? এই প্রশ্নগুলো কিন্তু আজও এই যুগেও প্রত্যেকটা সমাজের জন্য খুব জরুরি। শেষ পর্যন্ত চাণক্যের এই প্লেবুকটা, যা একদিকে যেমন নির্মম, তেমনি অসম্ভব মেধাবী, আমাদের এটাই ভাবতে বাধ্য করে, আজকের এই জটিল বিশ্বকে যদি বুঝতে হয়, তাহলে হয়তো সেই প্রাচীনকালের রাজনির্মাতার কাছ থেকে আমাদের এখনও অনেক কিছু শেখার বাকি আছে।